আমার তখন ছাত্রজীবন। পলিটেকনিক্যালে পড়ার সুবাদে নবম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ঢাকা চলে গিয়েছিলাম, এখন থেকে প্রায় 10 বছর আগে। তারপর পড়াশোনা শেষে ছোটখাটো একটা চাকরিও পাই ঢাকাতেই। এদিকে গ্রামের বাড়িতে খুব একটা যাওয়া হয় না বললেই চলে। সব মিলিয়ে গত কয়েক বছরে 20-12 যাওয়া হয়েছে কিনা সঠিক মনে নেই আমার। আর আত্মীয় স্বজনের কথা তো ভুলতেই বসেছি বললেই চলে। এই তো কয়েক মাস আগের কথা, বাড়ি থেকে একটা চিঠি এসেছিল আমার বিয়ের বার্তা নিয়ে। তাই অফিস থেকে লম্বা ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অবশ্য আমার পূর্ব পরিকল্পনা ছিল বিয়ের পর আবার ঢাকাতে ফিরে আসব, আর সে কথাটা বাড়িতে জানিয়ে রেখেছিলাম অনেক আগে। বাসে বসে ভাবছি বিয়ের জন্য কনে হিসেবে কাকে পাবো। কনে বিষয়ে আমাকে কিছুই বলা হয়নি, আর আমার নিজস্ব কোনো পছন্দ নেই, তাই পিতামাতার পছন্দটাকেই প্রাধান্য দেই। এক পর্যায়ে বিকেলে গিয়ে বাসায় পৌঁছালাম। আমার বাড়ি আসা সংবাদ শুনে কম বেশি অনেকেই এসেছিল কুশল বিনিময় করতে। এমনই করে রাত হয়ে গেল। জায়গায় জায়গায় খণ্ড খণ্ড গোল মিটিং চলছে। এরই মধ্যে মা এসে আমার বিছানায় বসলেন। বললেন, বাবা, পাত্রী সম্পর্কে তোমাকে কোনো কিছুই অবগত করা হয়নি, কারণ পাত্রীকে তুমি খুব ভালোভাবেই চেনো, আর আমাদের ইচ্ছা তুমি তাকেই বিয়ে করো। আমি মায়ের কথা তেমন কিছুই বুঝে উঠতে পারলাম না, তাই বললাম, মা, তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। মা তখন উত্তরে বলল, তোমার বড় চাচার মেয়ে কণা। কণার কথা শুনে আমি তো হতবাক। যে মেয়ে আমাকে ছোটবেলা থেকে ভাইয়া ভাইয়া বলে ডাকতো, আর সে কিনা আমার বউ হবে। অবশ্য সেই হিসেবে কণা অন্য 10টি মেয়ের তুলনায় একেবারেই অতুলনীয় একটি মেয়ে। বুদ্ধিমত্তা, রূপ, গুণে অনন্য একটি মেয়ে। অবশ্য গত 10 বছরে আমি যে কয়েকবার বাড়ি এসেছি কখনোই তাকে ভালো করে দেখতে পাইনি। কখনো বা কাজের ফাঁকে একটু একটু দেখেছি, তবে যতটুকু দেখেছি ততটুকুতেই ভালো মনে হয়। আমি মাকে জানিয়ে দিলাম তারা যাকে খুশি তাকেই তাদের ছেলের বউ বানাতে পারে, এতে করে আমার কোনো আপত্তি নেই। রাত অনেক হয়েছে, বাড়ির মুরব্বীরা ছাড়া সকলেই ঘুমিয়ে পড়েছে। আমারও খুব ঘুম পাচ্ছে, আর মনে মনে ভাবছি কণার কথা। একই উঠোনে আমাদের ও তাদের বাড়ি। হয়তো সকালে তার সাথে আমার আবার দেখা হবে। সে আমাকে দেখলে লজ্জা পেতে পারে। হয়তো আমিও আমার অনুভূতির কথা তাকে বোঝাতে পারবো না। ভাবতে ভাবতে আমিও যেন কখন ঘুমিয়ে পড়লাম, কিছুই টের পেলাম না। সকাল হয়ে গেল। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে কলপাড়ে গিয়ে হাজির হলাম। সেখানে গিয়ে দেখি ছোট চাচি অজু করছেন, তাই আমি তাকে কল চেপে দিলাম। এরই মধ্যে পেছন থেকে একজন বলে উঠল, দয়া করে আমাকে একটু পানি নিতে দেবেন। আমি পিছন ফিরে তাকালাম। দেখি কণা আমার চোখে চোখ পড়তে সে খালি কলস নিচে রেখে দৌড়ে পালিয়ে গেল। আর ছোট চাচি খিলখিল করে হেসে উঠলেন, বললেন, মেয়েটি লজ্জা পেয়েছে। আমি তখন বললাম, সে লজ্জা পেয়েছে বিধায় আপনার হাসি পেয়েছে, তাই না চাচি আম্মা? এবার দুইজনে হেসে উঠলেন। সারাটি দিন অতিবাহিত হলো গল্প করে আর ছোটবেলার বন্ধুদের সাথে, কিন্তু কণাকে সারাদিনে একটি বারের জন্য দেখতে পেলাম না। আগামী পরশুদিন আমাদের গায়ে হলুদ এবং পরদিন বিয়ে, তাই দূর দূরান্ত থেকে সকল আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। আজ সারাটা দিন কেটে গেল আত্মীয় স্বজনদের আগমন দিয়ে। পরদিন সকালে ভোরবেলায় আমার এক ভাগ্নিকে দিয়ে কণার সংবাদ আনতে পাঠালাম, আর বলে দিলাম আমি বটতলায় দেখা করতে বলেছি।
ঘরে একা একা বসে অপেক্ষায় করছি। এমন সময় খবর আসলো কণা রান্না করছে আর বিয়ের আগে কোথাও দেখা করতে পারবে না। সংবাদটি শুনে মন খারাপ হয়ে গেল, কিন্তু কিছুই করার নেই। গ্রামের পরিবেশ, সমাজ এগুলো রক্ষা করে চলতে হবে। এদিকে বাড়িতে যেন মেহমানের ঢল পড়েছে, আগমন যেন শেষই হয় না। একে একে সব আত্মীয় এসে হাজির। দিনের বেলা যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে, আর রাতের বেলায় উঠোনের মাঝে বসানো হয়েছে গল্পের আসর। অবশ্য কন্যার সমবয়সী মেয়েরা কন্যার ঘরে বসে গল্প করছে হয়তো, কন্যাও তাদের সাথে ব্যস্ত। আমার কথা ভাববার সময় কি আছে তার? আজ সারা দিন অনেক চেষ্টা করে তার সাথে একটা বারের জন্য দেখা করতে পারিনি। তাই নিজের মনকে নিজেই বললাম, আর তো মাত্র 2 রাত। হে মন, একটু সবুর করো। অবশ্যই সবুরে মেওয়া ফলে। রাত আস্তে আস্তে কম হয়নি, ভাবলাম ঘুমিয়ে পড়ি। তাই আমার কক্ষে চলে গেলাম। কিন্তু সে কি ব্যাপার, আমার খাট আমার দখলে নেই। ছোট খালা কয়েকজন পিচ্চি বাছুর গ্যাদা নিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু কিছুই করার নেই, সবাই মেহমান। তাই আমি নিজেই বাধ্য হলাম ঘর থেকে বেরিয়ে যেতে। গেলাম পার্শ্ববর্তী এক চাচার ঘরে, কিন্তু সেখানেও জায়গা নেই। তারপর গেলাম ছোট চাচির ঘরে, সেখানেও ছোট চাচা শ্যালক সাহেব তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছেন। এখন আমার হয়েছে যত জ্বালা, আমি ঘুমাবো, কিন্তু কোথায়? ভাবলাম দাদা অসুস্থ মানুষ, আজ রাতটা কোনো মতেই তার কাছে কাটিয়ে দিই। তিনি আবার জন্ডিসের রোগী, ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। তাই কোনো রকম সাড়া শব্দ না করে চুপি চুপি গিয়ে দাদার কাঁথার ভিতরে গিয়ে ঢুকে পড়লাম। কাত হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে আছেন তিনি। আমার হাত পা ঠান্ডা, বিধায় তার শরীরের সাথে ছোঁয়ালাম না। কিন্তু আজ যেন আর ঘুম আসতে চাইছে না, শুধু কণার কথাই মনে পড়ছে। প্রথম রাতে তার কাছে গিয়ে আমি কি বলবো, সে আমাকে কি বলবে? আমি যখন প্রথমবার তার হাতে হাত রাখবো, তখন সে কি শিউরে উঠবে? ভাবনা যেন আর শেষ হয় না। এভাবে আরো অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, এখনো আধার কাটেনি ঠিক মতো। আমার ঘুম ভেঙে গেল। দেখি আমার ডান হাতটা দাদার নাকের উপরে সমস্ত মুখ থুবড়ে পড়ে আছে। অমনি সব করে আমি হাত সরিয়ে নিলাম। কে জানি দাদার কি অবস্থা। কিন্তু হাত সরিয়ে নিতেই আমি তো অবাক। ছো মেরে শয়ন ছেড়ে উঠে বসলাম। যাকে দাদা মনে করে সারা রাত ঘুমিয়েছিলাম, সে তো কণা। আমার উঠে বসার শব্দে আর খাটের ঝাঁকুনিতে কণাও জেগে উঠে গিয়েছে। সে উঠে আমার পাশে বসে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কণা, তুমি এখানে কি করছো? কণা বলল, আমি তো গতকাল সন্ধ্যা হতে এখানে ঘুমিয়েছিলাম, কিন্তু আপনি এখানে কেমন করে এলেন? আমি তো সারা রাত ধরে এখানে তোমার পাশে শুয়েছিলাম। কণা এই কথা শুনে লজ্জায় কিছুক্ষণ চুপ করে রইল। আমিও কোনো কথা বললাম না, শুধু তার দিকে বসে তাকিয়ে রইলাম। আর মনে মনে ভাবলাম, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহাই। শুধু তাই নয়, প্রথম রাতে সকল আকাঙ্ক্ষা মনের অজান্তে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। কি আর করার, কণাকে বললাম, তোমার হাতটুকু একটু ছুঁয়ে দেখতে পারি? কিছুক্ষণ চুপ থাকার পর কণা বলল, সারা রাত এক বিছানায় পাশে শুয়েছিলেন, অনুমতিও নিলেন না, আর এখন হাত ছোঁয়ার জন্য অনুমতি চাইছেন? কথাটি শোনার পর হাত সহ পুরোটাই জড়িয়ে ধরলাম। ইস, সে কি যে অনুভূতি, সেটা বলে বোঝানো যায় না।